মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোষে তেল দিচ্ছেন, আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি, এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে। যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন, তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন, মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামবো। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। সেই কথা ভালো করে মনে রাখবেন। এই জন্য উচ্চ কক্ষ যদি তৈরি করতে হয়, তাহলে পিআর পদ্ধতিতে, যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ কক্ষ হতে পারে, সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয়, তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো 100 এমপি পালন করবার, তাদের ভরণ পোষণ, তাদের বিলাসিতার ভোগ্য সামগ্রী সরবরাহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনারা চাপিয়ে দেওয়ার কোনো দুরভিসন্ধি করবেন না। পরিষ্কার এটা আমাদের কথা। প্রথম প্রায়োরিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, শহীদদের রক্তের কৃতজ্ঞতা স্বরূপ যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম, যেই সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিনের পর দিন, মাসের পর মাস সময় ব্যয় করেছে। কিন্তু এই সব ত্যাগ আর কোরবানি অংশগ্রহণের পর সত্যিকার কথা বলতে গেলে বলতে হয় যে আজকের ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মানের তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের দাবি, জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কুম্বা কুজা কুজা নিহাম তানহামা দাগ দাগ সুদ, সারা শরীরেই ক্ষত, আমি মলম আর পট্টি কোথায় বাঁধবো? শুধু একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে শেষ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে আর উচ্চ কক্ষ একটা সংসদের ঘোষণা দিয়েছে। আর সেই উচ্চ কক্ষে এই জাতীয় ঐক্যমত্য কমিশন পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সঙ্গে দ্বিমত পোষণ করে, তারা নোট অফ ডিসেন্ট প্রদান করে মূলত উচ্চ কক্ষের কার্যকারিতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। আমি আজকের এই শ্রমিক কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই, যদি উচ্চ কক্ষে প্রপোর্শনাল পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে, তাহলে সেই বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ আমরা চাই না। আমরা উচ্চ কক্ষ বাস্তবায়ন দেখতে চাই শুধুমাত্র সেক্ষেত্রে যদি উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা হয়। আর যদি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে, এফপিটিপি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চ কক্ষ গঠনের কোন ধরনের মাথা মোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সেটা রুখে দেওয়ার জন্য আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা সরকার ছাড়া অন্য কোনো পক্ষকে অ্যাড্রেস করতে চাই না। রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কথা বলতে চাই। তবে আমরা অভিনন্দন জানাই, আপনারা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আপনাদের অধিকারের জন্য এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর জমিন, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বৃহত্তর এই শামিয়ানার নিচে সমবেত হয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনাদের ঘাম এবং শ্রমের মাধ্যমে, আপনাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, মানবতা তার অধিকার ফিরে পাবে, মেহনত শ্রমিক জনতার সত্যিকার সম্মান এবং মর্যাদা আর অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যয় দীপ্ত কাফেলায়
আপনারা আগামী দিনে আপনাদের এই পথ চলা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে। পৃথিবীর প্রতিটি বিপ্লব, প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে। আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি, রক্ত ঝরতে দেখেছি 2013 সালের শাপলা চত্বরে। আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে। আমরা বলতে চাই 2024 সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে অন্যতম স্টেক হোল্ডার ছিল বাংলাদেশের শ্রমিক জনতা। দুঃখ এবং পরিতাপের বিষয়, ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই ভূমিকা, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই নিরলস এবং সংগ্রামী ভূমিকা ছিল, আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের, এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের। আমি এজন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। সেই সাথে আহ্বান জানাই, অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন। সে বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাই। আর সে বিপ্লব হবে সকল বৈষম্যের শেকড় শুদ্ধ উপড়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামের বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসকে সে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এদেশের প্রতিটি সেক্টরের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। পরিবহন শ্রমিক, নৌ শ্রমিক, রেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, রাজমিস্ত্রি শ্রমিক এবং প্রত্যেকটি সেক্টরের হোটেল রেস্তোরাঁ শ্রমিক, সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে। মনে রাখতে হবে, আপোষ করে নতজানু নিয়ে ইসলামকে বিজয়ী করা যাবে না। ইসলামকে চূড়ান্ত বিজয়ী করবার জন্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগ্রামী শ্রমিক জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে শ্রমিকদেরকে নিয়ে অনেক তন্ত্র গড়ে উঠেছে, শ্রমিক জনতার রক্তের উপর অনেক বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোন তন্ত্র মন্ত্র আজ পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার তো দূরের কথা, ন্যূনতম সম্মান আর মর্যাদাটুকু পর্যন্ত দিতে সক্ষম হয়নি। শ্রমিকদের সত্যিকার অধিকার, সত্যিকার সম্মান এবং মর্যাদা যদি দিয়ে থাকে, দিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসো হে নিপীড়িত শ্রমিক জনতা, তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য নিজেদের জানের বাজি লাগাও। এ পথেই তোমার মুক্তি, এ পথেই বিশ্বের মুক্তি, এ পথেই মানবতার মুক্তি আসবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি দ্বিতীয় যে কথা বলতে চাই, আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়কাল অতিক্রম করছি, যেই সময়ে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, এদেশের মানুষ একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। অনেক স্বপ্ন নিয়ে
অনেক আশা নিয়ে 2024-এর জুলাই বিপ্লবের পর হাজারো মায়ের কোল খালি করা, আমার তরতাজা সন্তানদের বুকের রক্তের উপর গড়ে ওঠা এই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক বুক ভরা আশা ছিল। একটি সুন্দর বাংলাদেশের প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার স্বপ্ন ছিল আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 3টি কর্মসূচি ছিল। 1 নম্বর সংস্কার, 2 নম্বর ফ্যাসিবাদের খুনিদের বিচার নিশ্চিতকরণ এবং একটি সুন্দর গ্রহণযোগ্য মানসম্মত নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা কি দেখছি? এই সরকারের